কত বছর আছড়াওনি? বেশ বেলা করে ঘুম ভাঙল ত্রয়ীর। বন্ধ চোখ দুটো ডান হাতে হালকা ডলে নিয়ে চোখ পিটপিটালো। ঘাড় সোজা করে আস্তে আস্তে পুরোপুরিভাবে চোখ মেলতেই অনেক বেশি চমকে গেল। চকিতে নিজের অজান্তে আম্মু। বলে চেঁচিয়ে ওঠার আগে মুখটা চেপে ধরল নীল। শিওরে উঠল ত্রয়ী, ধুকপুক করে উঠল বুকের ভেতরটা। নীল ভ্রু উঁচিয়ে নিচু গলায় বলল, শিস, আস্তে। বর কাছে আসলে কেউ আম্মু বলে চেঁচায়? চোখ বড় বড় করে তাকালো ত্রয়ী। নীল মুচকি হাসলো। হাতটা সরানোর সাথে সাথে হুড়মুড়িয়ে উঠে বসল ত্রয়ী। অবাক বিস্মিত চোখে নীলকে এক পলক দেখে নিয়ে ত্রস্তভাবে চোখ নামালো। তখনই নিজের গায়ের দিকে নজর আটকাতে আরেক দফা চমকে উঠল ত্রয়ী। ওড়নাটা নেই, তটস্থ হয়ে উঠল। অতি সত্বর বিছানায় চোখ বুলিও যখন সেটা নজরে এলো না, তখন বেশ ভালোই লজ্জায় পড়ে গেল। একটু পিছিয়ে যে পাশের বালিশটা আস্তে করে নিজের কাছে টেনে নিতে নিতে মিনমিন করল, আপনি কিভাবে? বিড়বিড় করতে করতে অনুসন্ধানী চোখে আরেকবার নিজের ওড়নার জন্য চোখ বোলালো। আলগোছে নেই, কোথাও নেই, কিন্তু বিছানার পাশেই তো ছিল। ঘুমানোর আগ অবধিও তো এখানেই ছিল। এটা খুঁজছো? ওড়নাটা সামনে মেলে ধরতে অবাক হয়ে সেটার দিকে তাকালো ত্রয়ী। আপনি এটা? বলতে বলতে ওড়নাটা হাত বাড়িয়ে ধরে নিতে চাইলেও ছাড়ল না নীল। হকচকিয়ে গেল ত্রয়ী, তাকালো নীলের দিকে। সঙ্গে সঙ্গে দুষ্টুমির মনোভাব টের পেতে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। চোখ নামিয়ে নিয়ে নিচু গলায় বলল, ছাড়ুন এটা। তুমি করে বললে ছেড়ে দেব। লোকটার উদ্ভট আবদার শুনে বুকটা ধকধক করতে শুরু করলো ত্রয়ীর। এদিক ওদিক তাকিয়ে ওড়নাটা আরেকবার টেনে নিতে চাইতে আবারও ব্যর্থ হলো। নাস্তানাবুদ হয়ে পড়ল যেন। বলো। ধীর নরম কণ্ঠে বলল নীল। সংকোচপূর্ণ দৃষ্টিতে এক নজর তাকালো ত্রয়ী। এভাবে হুট করে কিভাবে তুমি বলবে? ও বেশ শঙ্কাজনক হয়ে এলো চেহারার ভাব। নীল তবুও ছাড়ল না, বরং তুমি না বলা অবধি ছাড়বে বলে মনেও হলো না। ত্রয়ী বালিশটা বাম হাতে আঁকড়ে ধরল আরেকটু, তারপর নামানো বিচলিত দৃষ্টিতে নিজের কোলের দিকে চেয়ে হুট করে বলে উঠল, তুমি এখন দিন। বলেই ওড়নাটা পুনরায় টেনে নিতে চাইল ত্রয়ী। লাভ হলো না। নীল ধরেই রইল, মৃদু হেসেও ফেলল। এটা কেমন তুমি বলা? বলতে বলতে ত্রয়ীর ওড়না ধরে রাখা হাতটা ধরল নীল। এক প্রকার লাফিয়ে উঠল ত্রয়ী, তাকালো বিস্ফোরিত চোখে। নীল ওর হাতটা ধরে টেনে নিজেদের দূরত্ব কমিয়ে আনতে বিচলিত ভাবটা বাড়ল ত্রয়ীর। নীল স্বর নামালো, ভ্রুদয়ে ভাঁজ ফেলে গাঢ় কণ্ঠে বলল, ফোন দিলে ধরো না কেন? ত্রয়ী চোখ সরিয়ে ঢোক গিলল। চোখের পলক পড়তে লাগলো ঘন ঘন। নীল গতরাতে ফোন করেছিল কয়েকবার, সেটাও দেখেছিল, কিন্তু লজ্জার আর দ্বিধার কারণে ইচ্ছে করে ধরেনি। কিন্তু এখন এসবের জন্য কি অজুহাত দেবে বুঝে উঠতে পারল না। নীল নিমজ্জিত চাহনিতে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর হঠাৎই অনুভূতিপূর্ণ ভারী কণ্ঠে বলে উঠল, আই মিসড ইউ। এই সামান্য তিনটা শব্দ কর্ণকুহরে প্রবেশ করতে কেমন ঝিম ধরে গেল ত্রয়ীর সারা শরীর। শ্বাস আটকে গেল যেন। কিন্তু তুমি তো বোঝোই না। কাঠখোট্টা গলায় বলল নীল। মাথা আরো নুয়ে ফেলল ত্রয়ী। অবিন্যস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিজের কোলের দিকে। বুকের মধ্যে তখনও তোলপাড় চলছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল নীল। অতঃপর ছেড়ে দিল ত্রয়ীর হাতসহ ওড়নাটা। উঠে দাঁড়াতেই ত্রয়ী আর চোখে ওর দিকে তাকালো একবার। ওড়নাটা গায়ে জড়িয়ে নিতে নিতে চুপচাপ নিজেও নামলো বিছানা থেকে। নেমে দাঁড়াতে দাঁড়াতে আচমকা চেয়ারের হ্যান্ডেলের উপর রাখা অত্যন্ত ব্যক্তিগত জিনিসটার দিকে চোখ পড়তে চোখ মুখ অপ্রতিভ হয়ে উঠল। সর্বোচ্চ লজ্জায় লাল হয়ে গেল। মুহূর্ত দেরি না করে তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে শাড়ি দিয়ে ঢেকে ফেললো সেটা। নীলের দিকে আলগোছে একবার তাকাতে ঠোঁটে ঠোঁট চিপে হাসলো নীল। ভারী অপ্রস্তুত হয়ে পড়ল ত্রয়ী। গতকাল রাতে ক্লান্ত থাকায় কিছুই ঠিকঠাক করে গোছানো হয়ে ওঠেনি, ওভাবে রেখে দিয়েছিল। কিন্তু লোকটা যেভাবে রুমে চলে আসবে জানলে কখনোই এত অগোছালো রাখত না ত্রয়ী, আর না এতটা লজ্জায় পড়তে হতো। এখন ওর পক্ষে এই লোকের সামনে দাঁড়িয়ে থাকা মোটেও সম্ভব নয়। পালানোর অজুহাত খুঁজলো, পেয়েও গেল। না তাকিয়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, আপনি এখানে থাকেন, আমি চা নিয়ে আসি। কথাটা বলেই বেরিয়ে যেতে চাইতেই পিছন থেকে ওর হাতটা টেনে ধরে দরজার সাথে দাঁড় করালো নীল। চমকালো ত্রয়ী। চোখাচোখি হতে দৃষ্টি সরিয়ে ঢোক গিলল একটা। আবার পালাচ্ছ? স্বগতোক্তি করে বলল নীল। ত্রয়ী কাচুমাচু করল। নীল গহন চাহনিতে চেয়ে আটসাট স্বরে বলল, তোমার কি আমার কাছে থাকতে ইচ্ছে করে না, নাকি আমাকে ভালো লাগে না? আমি যখনই কাছে আসি তখনই তুমি শুধু দূরেই যেতে চাও।
এমন প্রশ্নে বেশ ভ্যাবাচাকা খেয়ে গেল ত্রয়ী। অশান্ত হয়ে পড়ল চোখের দৃষ্টি। নীল নমনীয় দৃষ্টিতে একভাবে চেয়ে রইল কিছু শোনার আশায়। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, মেয়েটার মুখে কোনো কথা নেই। জড়সড় হয়ে শিওর নত করে আছে তো আছেই, তাকায়নি। মুক্ত হাতটায় ওড়না পেঁচাচ্ছে সে। তটস্থ হাবভাব দেখে মনে হচ্ছে পালাতে পারলেই বাঁচে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল নীল। ধরে রাখা হাতটা আলতো করে ছেড়ে দিয়ে নিরাশ গলায় বলল, যাও, চাই বানাও। আশ্চর্য! বিন্দুমাত্র দেরি করল না ত্রয়ী। কথাটা মাটিতে পড়তে না পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল নীল। চা নিয়ে সেই আসবে এই আশা নীল করল না। নিজেও নেমে এলো নিচে। নামতে নামতে ত্রয়ীর দিকে তাকালো। সোফার কোণ ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। চোখে মুখের অপ্রাকৃত ভাব দেখে মনে হচ্ছে বড় ঝড়ের মুখ থেকে বেঁচে ফিরে এসেছে। ওর মুখোমুখি বিপরীত দিকে এসে দাঁড়ালো নীল। বাসন্তী বাকিদের সাথে খোশ গল্পে মেতেছিলেন। ছেলেকে দেখে বললেন, এতক্ষণে আসার সময় হলো? নীল প্রতি উত্তরে মৃদু হাসল। বাসন্তী খোলা গহনার বক্সগুলো খুলতে খুলতে ত্রয়ীর উদ্দেশ্যে সচ্ছল কণ্ঠে বললেন, এখানে আসো, দেখো তো পছন্দ হয় কিনা। ত্রয়ী চোখ তুলে তাকালো বাসন্তীর দিকে। সাবলীল হাসি হাসলেন তিনি। ত্রয়ী মুখ ফিরিয়ে মায়ের দিকে এক পলক তাকাতে মৃদু হেসে এগোতে বললেন তিনি। ত্রয়ী এগুলো গিয়ে বসলো তার পাশে। তিনি একটা গলার হার বক্স থেকে তুলে নিয়ে ত্রয়ীকে পরিয়ে দিতে দিতে বললেন। হাসি মুখে সাবিহার দিকে তাকালেন বাসন্তী। নিঃশব্দ হাসিতে মাথা নেড়ে সম্মতি দিলেন তিনিও। খাওয়া দাওয়া করে তারপর যান, বললেন ফারুক আহমেদ। ও আচ্ছা, তাহলে তো আর আটকানো যাচ্ছে না। নির্মল কণ্ঠে স্বগতোক্তি করলেন ত্রয়ীর বাবা। আর তুমি? নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন সাবিহা। নীল স্মিত হাসলো। ভনিতা না করেই বলল, আমি আজ একটু ত্রয়ীকে নিয়ে বাহিরে যেতে চাচ্ছি, একে অপরকে জানার জন্য। সন্ধ্যার আগেই ফিরিয়ে দিয়ে যাব। বক্ষপিঞ্জরের মধ্যে যন্ত্রটা ধক করে উঠল ত্রয়ীর। চোখ বড় করে মেঝের দিকে তাকালো। বাসন্তী ভারী অবাক হয়ে চাইলেন নীলের দিকে। সাবিহার ফারুক আহমেদ চোখাচোখি করলেন। হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে অনুমতি দিয়ে দিলেন কিয়ৎপলের মধ্যেই। প্রসন্ন হাসল নীল। ত্রয়ীর দিকে তাকালো অনুরাগী দৃষ্টিতে। গাড়িতে জড়সড় হয়ে বসে আছে ত্রয়ী। নীলের বেশ কাছাকাছি। একটু আগে বাসন্তীকে এনজিওর সামনে নামিয়ে দিয়েছে নীল। আপাতত ওরা দুজন এখন। নীল ড্রাইভ করতে করতে এক পলক তাকালো ত্রয়ীর দিকে। কাঠখোট্টা গলায় বলল, এসি আছে, তারপরও ঘামছো? মেঘবিহীন নিশুপ্তি মোড়া গগনে আজ পূর্ণচন্দ্র। জ্যোৎস্না যেন ঠিকরে ঠিকরে পড়ছে ধরণীতে। সফেদ রঙা রোশনায়ে বুধ হয়ে আছে চারিপাশ, যার কিয়দংশ জানালার গ্রিল ভেদ করে এসে গলে পড়ছে ঘুমন্ত ত্রয়ীর উপরে। ডিভাইনে মাথা এলিয়ে ঘুমিয়ে পড়েছে সে। ইচ্ছে করে নয়, দিব্যি জেগে থেকে অপেক্ষাই করছিল। তবে আস্তে আস্তে কখন চোখ লেগে এসেছে বুঝতেই পারেনি। ঘড়ির কাঁটা 12র ঘরে আসার কিয়ৎপল আগে এই রুমটার সামনে এসে দাঁড়ালো নীল। পুরো রুমটা অন্ধকার দেখে অনেকটা অবাকই হলো বোধহয়। মেয়েটাকে অন্ধকারে রেখে গেছে ওরা। ভ্রু কুচকে গেল নীলের। পকেট থেকে ফোনটা বের করে ফোন বাতি জেলে সন্ধানী চোখে পা রাখলো ঘরের ভেতর। আধার ছাপে কৃত্রিম আলোতে ঘরটা কিছুটা আলোকময় হতে চোখ পড়ল নিদ্রামগ্ন ত্রয়ীতে। জড়সড় হয়ে বাম কাত হয়ে শুয়ে আছে মেয়েটা। হাত ভর্তি চুরি পড়া ডান হাতটা বেরিয়ে এসেছে ডিভানের বাহিরে। তার পাশে থুতনি ঠেকিয়ে মেঝেতে বসে আছে এলভি। যদিও আলোর ঝলকানিতে মাথা তুলে তাকিয়েছে সে। নীল অবাক হলো। কয়েক মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে চেয়ে রইল ত্রয়ীর দিকে। যা বাবা, বউ তার ঘুমিয়ে গেছে, তাও গেস্ট রুমে ডিভানে। সময় নিয়ে ধাতস্থ হলো নীল। কয়েক মুহূর্তে ঠোঁট কামড়ে চিন্তা করলো কিছু। ত্রয়ীকে ডাকবে কি ডাকবে না বুঝতে পারল না। ওদের ঘর সাজানো সবে শেষ হয়েছে। টাকা পয়সা দেনা পাওনা মিটিয়ে মেয়েটাকে নিতে এসে দেখে সে কিনা ঘুমিয়ে পড়েছে গেস্ট রুমে। দীর্ঘ নিঃশ্বাস ফেলল নীল। অধরকনে ঠাঁই পেল অপার্থিব নৈশব্দ হাসি। অবশেষে না ডাকার সিদ্ধান্তই নিল সে। ঘুমাচ্ছে, ঘুমাক, ক্লান্ত হয়তো। নীল ফোনের বাতি নিভালো। কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালো ডিভানের সামনে এলভির পাশে। এলভি এখনো যায়নি। সেই থেকে বসে আছে স্বস্থানে। শুধু ত্রয়ী ঘুমিয়ে পড়ার পর লাইটটা অফ করতে একবার উঠেছিল। এটা খুব ভালোভাবে শেখা আছে ওর। নীল ছোট থেকেই শিখিয়েছে। আর সুইচগুলো মেঝে থেকে কম উচ্চতায় হওয়ায় বেগ পেতে হয় না তাকে। ছোট থাকতে একটু সমস্যা হতো। ত্রয়ীর দিক থেকে দৃষ্টি সরিয়ে এলভির দিকে একবার তাকালো নীল। ভ্রু বাঁকিয়ে খুব নিচু গলায় ফিসফিসিয়ে বলল, পাহারা দিতে বলেছিলাম, ঘুম পাড়িয়ে দিতে বলেছি? এলভি ড্যাব ড্যাব চোখে তাকিয়ে লেজ নাড়ল শুধু। সে তো ঘুম পাড়ায়নি, শুধু ঘুমানোর পর লাইটটা বন্ধ করে দিয়েছে। নীল আবার ত্রয়ীর দিকে তাকালো। অন্ধকার সময় যেতেই চাঁদের জোছনায় স্পষ্ট দেখতে পেল তার স্নিগ্ধ মুখ। অপার্থিব সৌন্দর্য। মৃদু হাসল নীল। একরাশ মুগ্ধতা ভর করল চোখে। নিমেষহীন চাহনিতে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর হাতের ফোনটা বিছানাতে রেখে সেখান থেকে বালিশ নিয়ে এলো একটা। ডিভানের এক কোণে সেটা রেখে ঝুঁকলো ত্রয়ীর দিকে।
আলতো করে ঘাড়ের নিচে হাত দিয়ে ঘাড় সোজা করে শোয়ালো ওকে। অতি সন্তর্পণে বালিশটা দিয়ে দিল মাথার নিচে। ফলে একটু নড়ে চড়ে উঠল ত্রয়ী, তবে চোখ খুলল না। আরাম করে শুয়ে রইল। স্বস্তির নিঃশ্বাস ফেলল নীল। চাদর এনে গায়ে টেনে দিতেই খেয়াল হলো ত্রয়ীর গায়ের গহনাগুলোর দিকে। গলায় কানে হাতে ভর্তি করিয়ে রেখে দিয়েছে ওরা। অবাক হলো নীল, ভ্রু কুচকে গেল বিস্ময়ে। বাসরাতে এত কিছু পড়ায় কেউ, শুধু শুধু হয়রানিতে ফেলা। এসব নির্ঘাত কথা আর ওই বাকি বিচ্ছুগুলোর কাজ। ওদের উপর চরম বিরক্ত হলো নীল। অগত্যা গহনাগাটি খোলার জন্য বসলো সে। মেয়েটার ঘুমের বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটিয়ে খুব আস্তে ধীরে সব খুলতে গিয়ে পাক্কা 20 মিনিট লাগিয়ে ফেলল নীল। তবে এখানেই শেষ নয়। শাড়ি সেফটি পিন খুলতে গিয়েও আরও 15 মিনিট হিমশিম খেতে হলো ওকে। প্রথমে ভেবেছিল কাঁধের কাছের পিনটা খুলে না দিলে ঘুমের ঘরে নড়াচড়া করলে শরীরে বিঁধে যেতে পারে। আর সেটা খুলতে গিয়ে ভেবাচাকা খেয়ে গেল। একটা নয়, সেখানে 3টা পিন আটকেছে তারা। তাছাড়া বুকের কাছে 3টা, পিঠের কাছে 3টা আর কোমরের কাছে 5টা, সর্বমোট 14টা। ভাবা যায় সাধারণ একটা শাড়িতে এত এত সেফটি পিন কেউ মারে? নীলের ইচ্ছা করলো এখনই গিয়ে ওদের সবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলতে। হয়রানির তো একটা লিমিট থাকে, সেটা অতিক্রম করে বসে আছে ওরা। ভাগ্যিস খেয়াল করেছিল, নাহলে নিশ্চিত গায়ে বিত্ত ত্রয়ীর। মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালো নীল। এই শীতের রাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে তার। গহনা আর পিনগুলো বিছানার উপর রেখে ফোনের ফ্ল্যাশ লাইটটা বন্ধ করলো। পিন খোলার সময় দরকার পড়েছিল ওটা। শার্টের হাতে কপাল মুছে হাফ ছাড়লো নীল। ঘাড় ফিরিয়ে তাকালো দরজার দিকে। এলভি উল্টো ঘুরে বসে আছে সেখানে। আসলে নীলই পিনগুলো খোলার সময় বাহিরে গিয়ে ভাবে বসে থাকতে বলেছিল ওকে, আর সেও বাধ্য ছেলের মতো পালন করেছে। নীল মুচকি হাসলো। আস্তে করে শীষ বাজাতেই চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো এলভি। ওকে বিছানায় শুয়ে পড়তে ইশারা করলে এগিয়ে এলো। এক লাফে উঠে বসলো বিছানায়। সামনের 2 পায়ের উপর থুতনি রেখে শুয়ে পড়তেই নীল একটা চাদর টেনে দিল ওর গায়ে। মাথায় একচোট হাত বুলিয়ে দিয়ে নিচু স্বরে বলল, গুড নাইট। এলভি স্বচ্ছ দৃষ্টিতে এক পলক তাকিয়ে চোখ বন্ধ করলো। নীল এগিয়ে গেল ডিভানের কাছে। ত্রয়ী পাশের অবশিষ্ট জায়গাটুকুতে বাম কাত হয়ে শুয়ে হাত আগলে বুকে টেনে নিল ওকে। ত্রয়ী ঘুমের আবেশে গুটিসুটি মেরে লেপটে এলো শরীরের সাথে। নীল নীরব হাসলো। কপালে চুমুকে পলক্ষীন চেয়ে রইল ওর মুখ পানে। ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের টাই বাঁধতে বাঁধতে তিয়াশার দিকে এক পলক তাকালো প্রয়াস। সে তাকিয়ে আছে একদৃষ্টে। গভীর মনোযোগ ওর গলদেশে নিবদ্ধ। এখন খুব সূক্ষ্ম নজরে টাই বাঁধা দেখছে সে। সবিষয়ে মুচকি হাসলো প্রয়াস। ভ্রু উঁচু করে নামিয়ে বলল, কি দেখো? তিয়াশার ধ্যান ভাঙল। চকিতে চোখ পিটপিটিয়ে টায়ের উপর থেকে চোখ তুলে তাকালো প্রয়াসের দিকে। তার হাসির বিপরীতে মৃদু হেসে প্রত্যুত্তর জানালো সে। প্রয়াস কাছে এগিয়ে এসে দাঁড়ালো। টাই খুলে তিয়াশার হাতে ধরিয়ে দিয়ে ওর দিকে ঝুঁকলো। অধরসুদায় হাসি ফুটিয়ে মৃদু কণ্ঠে বলল, নাও পরাও। তিয়াশা চোখ পিটপিটালো। হাতের টাইটার দিকে এক ঝলক তাকিয়ে উচ্ছল হাসি ফুটালো ঠোঁট জুড়ে। চোখের তারায় প্রাণবন্ততা নিয়ে প্রয়াসের দিকে তাকালো। অতঃপর নির্দ্বিধায় সেটা পরিয়ে দিতে লাগলো প্রয়াসের গলায়। প্রথমবার হিসেবে অপারগতা থাকলেও সেটা শুধরে নিল প্রয়াস। তিয়াশা খুব ভালোভাবেই পারল। প্রয়াসের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাতেই প্রয়াস অধর প্রসারিত করে মৃদু হাসলো। চুলের ভাঁজে হাত রেখে বলল, ভালো হয়েছে। এতটুকু কথাতে অনেক খুশি হলো তিয়াশা। প্রয়াস বিছানা থেকে অফিসের ফাইলগুলো হাতে তুলে নিতে নিতে বলল, একা একা বাহিরে যাবা না, আর কেউ আসলে না দেখে দরজা খুলবা না, ঠিক আছে? তিয়াশা মাথা কাত করে সায় জানালো। প্রয়াস প্রসন্ন হাসলো। গালের কাছে আলতো করে হাত রেখে বলল, গুড। কোনো কিছু লাগলে রেখাকে বলো। আসছি তাহলে। বলে যেতে উদ্যত হবার আগে ওর কাছাকাছি এসে দাঁড়ালো তিয়াশা। খানিক বিস্মিত হলো প্রয়াস। বোকার মতো তাকাতে চোখাচোখি হলো তিয়াশার উজ্জ্বল কালো মণি বিশিষ্ট চোখের সাথে। অনুপলে চোখের ভাষা পড়তে দেরি হলো না প্রয়াসের। অধর প্রসারিত করে হেসে ফেলল। অতঃপর ঠোঁট এগিয়ে নিয়ে চুমু খেলো তিয়াশার কপালে। ঝলমলে হাসির ফোয়ারায় অধর বিস্তৃত হলো তিয়াশার। এটা তার প্রতিদিনের পাওয়া হয়ে দাঁড়িয়েছে ইদানিং। আর নিজ পাওয়া আদায় করে নিতে সে সদা সচেষ্ট। এক চিলতে রোদ চোখের পাতায় পড়তে বাজেভাবে চোখ কুচকালো ত্রয়ী। পিটপিট করে খুলতে চেষ্টা করেও রোদের তীব্রতায় আবারও মুদে এলো চক্ষু। চাপা বিরক্তি নিয়ে এক হাত বিস্তৃত করে চোখের উপরে ধরে তীব্র আলোচ্যটা রোধ করলো। এবার আস্তে আস্তে চোখ খুলতে পারলো। নড়ে চড়ে উঠতে চাইতেই বুঝলো কারো বাহু ডোরে আষ্টে পৃষ্ঠে আবদ্ধ। খানিক চমকালো ত্রয়ী। ঘুমের রেশ কেটে মস্তিষ্ক সজাগ হতে ঘাড়ের কাছে তপ্ত নিঃশ্বাস আর উদরের উপর বলিষ্ঠ হাতের উপস্থিতি খুব ভালোভাবেই টের পেল। অপ্রকৃতস্থ হয়ে উঠল কিছুটা। কম্পিত হৃদয়ে বার কয়েক পলক ঝাপটিয়ে ঠোঁট কামড়ে ধরল। ঘাড় ঘুরিয়ে আর নজরে তাকাতেই বুঝলো নীল ওর ঘাড় বরাবর মুখ গুজে ঘুমাচ্ছে। অবাক হলো ত্রয়ী। কয়েক মুহূর্ত বোকার মতো চেয়ে থেকে ঢোক গিলে দৃষ্টি ফিরালো। সন্তর্পণে কয়েকটা বড় বড় নিঃশ্বাস ফেলে আশেপাশে চোখ বুলাতেই চোখ চরক গাছে উঠল। ধাতস্থ হতে বুঝলো এটা গতরাতে সেই গেস্ট রুমটা।
আর সে যে ডিভানে বসে অপেক্ষা করছিল বর্তমানে সেখানেই শুয়ে আছে। তাহলে কি ও কাল অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিল? চিন্তা করে এই সব বিষয়ে মুখটা হাঁ হয়ে গেল ত্রয়ীর। লজ্জায় রাগে নিজের মাথা নিজেরই ঠুকতে ইচ্ছা হলো। এত বড় ভুল কিভাবে করে ফেললো? লোকটার জন্য অপেক্ষা না করে কিভাবে ঘুমাতে পারলো? অন্যরাও নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে এটা। শত হলেও তারা নিশ্চয়ই ভালো চোখে দেখবে না এটা। আর নীল, সে তো নিশ্চিত রাগ করেছে, তাই না? ইতিউতি চিন্তা করে মুখটা রঙহীন হয়ে গেল ত্রয়ীর। নিজের প্রতি খুব ক্ষোভ হতে লাগলো। বেশ অনেকক্ষণ তীব্র অনুশোচনার ভেতরে ভেতরে ছটফটালো। কি বলে লোকটার কাছে ক্ষমা চাওয়া যেতে পারে তা মনে মনে গোছাতে লাগলো। সময়ের সাথে সাথে রোদের তীব্রতাও বাড়তে শুরু করে। স্পষ্টতই তার অনুপ্রবেশ আরও এক ধাপ এগিয়েছে, একদম নীলের গালে গলায় এসে পড়েছে। যা প্রখর রোদ নির্ঘাত ঘুম ভেঙে যাবে ত্রয়ী তাড়াহুড়ো করলো। হাত বাড়িয়ে পর্দাটা টেনে দিল। বাদামি পর্দায় বাধাপ্রাপ্ত হলো সূর্যরশ্মি। প্রখর সোনালি রোদ রুখে দাঁড়িয়ে পড়ল তার আড়ালে। ত্রয়ী ফের হাত গুটিয়ে নিল। লোকটার এতটা ঘনিষ্ঠে থাকায় কেমন লজ্জা হতে শুরু হয়েছে এতক্ষণে। ঘাড়ের কাছের প্রতিটা তপ্ত নিঃশ্বাস শরীরে শিহরণ বইয়ে দিচ্ছে। শ্বাস প্রশ্বাস নিতে বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে কোনো অতল সাগরে তলিয়ে যাচ্ছে ও। গভীর থেকে গভীর, অথচ ওকে এমন একটা তোড়ফোড় করা পরিস্থিতিতে ডুবিয়ে রেখে সে বেঘরে শান্তির ঘুম ঘুমাচ্ছে। ত্রয়ী ঠোঁটে ঠোঁট চিপে এদিক ওদিক তাকালো। নিজেকে শান্ত করার চেষ্টা করতে করতে হঠাৎ মনে হলো সময় কত এখন? চিন্তায় চোখ বড়সড় করে হলো নিমিষেই। রোদের অবস্থা দেখে তো মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে। 11টা তো ছাড়িয়েছে। এত সময় শুয়ে থাকা কি ঠিক হচ্ছে? একে তো নিয়মের বাইরে গিয়ে আগে আগে ঘুমিয়ে পড়েছিল, এখন উঠতেও বেলা 12টা বাজিয়ে ফেলেছে। মুখটা ফ্যাকাশে হলো ত্রয়ীর। বুঝলো ওঠা দরকার এখন। নীলকে কি করে ডাকবে দোটানায় পড়ল ত্রয়ী। ঠোঁট কামড়ে কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে কাটিয়ে অতঃপর না ডাকার সিদ্ধান্তই নিল। শুধু নিজেই উঠে যাবে ভাবলো। ভাবনা অনুযায়ী কাজ করলো ত্রয়ী। চাদরের ভেতরে থাকা হাতটা নীলের হাতের উপর আলতো করে রাখলো। ঠোঁট কামড়ে অতি সন্তর্পণে আস্তে করে সরিয়ে রেখে দিল হাতটা। তারপর আলতো করে বিপরীত পাশে চেপে গিয়ে কিছুটা সরে এলো। সন্ধানী দৃষ্টিতে তাকিয়ে লোকটার ঘুম নিশ্চিত করে মুখ ফুলিয়ে হাঁফ ছাড়ল। তবে চাদর সরিয়ে উঠে বসে যেতেই চমকে গেল। চোখ হলো চরক গাছ। শাড়ির আঁচল, আঁচল কই গেল ওর? ভ্যাবাচাকা খাওয়া দৃষ্টিতে কোমরের অংশ থেকে চোখ ঘুরতে থমকে গেল। নীল ঠিক একদম ওর আঁচলের উপর ঘুমাচ্ছে। কি লজ্জাজনক কারবার! সারা রাত এভাবে আঁচল ফেলে ঘুমিয়েছিল নাকি ও? বিস্ফোরিত হলো ত্রয়ীর চোখ মুখ। মুহূর্তের জন্য লজ্জার সাগরে ডুবে মরে যেতে ইচ্ছে হলো বোধহয়। ছিছি, এমনটা না হলেও পারত। আচমকা আরও কিছু খেয়াল হলো ত্রয়ীর। খুব দ্রুত চোখ বুলিয়ে নিল নিজের সর্বাঙ্গে। গায়ের গহনাগাটি আর শাড়ি সেফটি পিন নেই তো, কোথায় গেল? হা হয়ে চিন্তা করতে গিয়ে চোখ পড়ল বিছানায়। সেখানে এগুলোকে জড়স্তূপ হয়ে পড়ে থাকতে দেখে অবাক হলো। ওখানে গেল কিভাবে? সেকেন্ড পেরোলো না, তার আগে উত্তরটাও নিজেই পেয়ে গেল। চোখ কপালে উঠল। আকস্মিক লজ্জা নামক বলয়ে তুমুলভাবে আবিষ্ট হলো ত্রয়ী। পুরো দস্তুর কেঁপে উঠল শরীরটা। লালচে আভা ছড়িয়ে গেল মুখটা। হাঁসফাঁস করা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার প্রচেষ্টা চালালো। নিজেকে বুঝ দিল সে এখন তার স্বামী, অন্য কেউ তো নয়। তাছাড়া সে তো খারাপ কিছু করেনি, তাই না? হ্যাঁ, তাই তো, তাই। মেয়েলি মন তাও লজ্জায় বুঁদ হয়ে রইল কিছুক্ষণ। নত মুখে এদিক ওদিক তাকালো ত্রয়ী। ঘেমে ওঠা মুখটা হাতের উল্টো পিঠে মুছল। নাজুক চাহনিতে লোকটার দিকে এক পলক তাকালো। তারপর ঢোক গিলে কম্পিত হাত বাড়ালো শাড়ির আঁচলের অংশে। খানিক ঝুঁকে আলতো করে টেনে নিতে চাইতেই নড়ে চড়ে উঠল নীল। চমকে উঠল ত্রয়ী। মনে প্রাণে লোকটার না ওঠার প্রার্থনা জানিয়েও লাভ হলো না। ঘুম ঘুম চোখ মেলে তাকিয়ে ফেলল সে। নিদ্রা জড়ানো সেই গভীর চোখে চোখাচোখি হতে লাল জবার মতো রক্তিম বর্ণ ধারণ করলো ত্রয়ীর মুখখানা। ধরফরিয়ে দৃষ্টি সরালো। কয়েক সেন্টিমিটার ব্যবধানে থাকা পুরুষটি পূর্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছে বুঝে ঝট করে চাদরটা বুক অব্দি টেনে চেপে ধরল ত্রয়ী। নাভিশ্বাস উঠে গেল ওর। এদিক ওদিক তাকাতে তাকাতে কোনো মতে বলল, আমার আমার শাড়ির উপর আপনি একটু উঠবেন? নীলের কান অবধি শব্দগুলো পৌঁছালো কিনা তা বোঝা গেল না, কারণ সে উত্তর দিল না, পলকও ফেলল না, শুধু চেয়ে রইল অনিমেষী নেত্রে। ত্রয়ী অন্যত্র দৃষ্টি ফিরিয়ে রেখেও তা বুঝলো। সাথে লোকটা এখন কি করতে পারে তাও আজ করতে পারলো। আর পারলো বলেই লজ্জায় আড়ষ্টতায় মিলেমিশে একাকার হয়ে পড়ল। নীল হাত বাড়ালো। কোমর পেঁচিয়ে ত্রয়ীকে বুকের উপর টেনে আনতে সলজ্জ ভঙ্গিতে গুটিসুটি মেরে লেপটে গেল। সজোরে ধকধক করা হৃৎপিণ্ডটা তার গতি সমান তালে বাড়িয়ে দিল। ত্রয়ী, নীলের আচমকা আচ্ছন্ন ভরাট কণ্ঠের ডাকে শিউরে উঠল ত্রয়ী। নিঃশ্বাস আটকে এলো। গায়ে কাটা দিল যেন। এই প্রথম বোধহয় লোকটা নাম ধরে ডাকলো তাকে। ত্রয়ী ঢোক গিলল। ধাতস্থ হয়ে অস্ফুটে বলল, সেকেন্ড দুয়েক নিস্তব্ধতায় কাটল। নীল কোমরের উপরে রাখা হাতটা ত্রয়ীর চুলের ভাঁজে গলিয়ে দিয়ে একই স্বরে বলল, এভাবে কাঁপছো কেন তুমি? ত্রয়ী থতমত খেলো। ভদ্রতার খাতিরে প্রায় সঙ্গে সঙ্গে অস্বীকার করলো, কই না তো। কাঁপছো না? ইস, লোকটা বুঝে গেল।
দূর। টুকটুকে গালে নিশ্চুপ রইল। সে কি ইচ্ছে করে কাঁপছে নাকি? সে তো কাঁপতে চায় না, কিন্তু এভাবে আস্ত একটা পুরুষ মানুষের সংস্পর্শে আসলে সে ঘাবড়াবে না? তার কি এসবে অভ্যেস আছে নাকি? তুমি এখনো আমাকে ভয় পাও? ফিচেল গলায় জিজ্ঞাসা করলো নীল। ত্রয়ী টু শব্দ করলো না। নীল উত্তরের আশাও করলো না, কারণ বলতে গেলে সে এখন আর কোনো কথাই বলবে না। এটাই ওর লাজুক বইয়ের স্বভাবসুলভ নিয়ম। নীল মুচকি হাসলো। হুট করে গড়িয়ে মেয়েটাকে পাশে শুইয়ে দিতে চোখ ছানা বড়া হলো ত্রয়ীর। নীল ওর কাছাকাছি এসে ঠোঁট কামড়ে ভ্রু বাঁকিয়ে বলল, আমাকে রেখে ঘুমিয়ে পড়লা কিভাবে গত রাতে? ত্রয়ী টনক নড়ল। মুখটা একটু মলিন হলো আপনা আপনি। অপরাধীর মতো বিড়বিড়ানো স্বরে বলল, ভুল হয়ে গেছে। আসলে আমি ঘুমাতে চাইনি। কিভাবে করে যেন। ত্রয়ী চুপ করলো। এসব যদি অজুহাত মনে করে লোকটা, বিশ্বাস না করে, ওর ভাবনার মিথ্যে হলো। নীল ওর কপালে চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, ঠিক আছে, অত ভেবো না। ত্রয়ী অবাক হলো। পরক্ষণে ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটল ওর। চোখ নামিয়ে নিল। নীল নির্বিঘ্নে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো ত্রয়ীকে। মোহাবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে দেখতে দেখতে দরজায় কড়া নাড়ল কেউ। চমকে উঠল দুজনাই। দরজার কড়াঘাত বৃদ্ধি পেল। সাথে ভেসে এলো চিকন মেলি কণ্ঠস্বর। ফিচেল গলায় বলল, উঠবে না আজ তোমরা? শুধু বাসরই হবে, বৌভাত হবে না? ত্রয়ী হক চকালো। চটপট বাদিকে ঠেস দেওয়া নীলের হাতটা সরিয়ে উঠে শাড়ির আঁচল টেনে টুনে নিল। নীলও উঠে বসলো। কুচকানো কপালে তাকালো দরজার দিকে। ফিরে ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে চোখাচোখি হলো। ত্রয়ী চোখ নামাতে অনিচ্ছায় মগ্ন। নীল দরজা খুলতে গেল। ত্রয়ী ডিভান থেকে নেমে দাঁড়িয়েছে ততক্ষণে। এলভিও বারান্দা থেকে রুমে ঢুকে এসেছে। নীল বিরক্তি নিয়ে দরজা খুলতেই ওদের সবাই ভদ্র ভান ধরে একটু চেপে গেল। ঠোঁটে মিটিমিটি হাসি ঝুলিয়ে ত্রয়ীর দিকে তাকালো এক পলক। সাথে সাথে হাসি আরো প্রশস্ত হলো ওদের। ত্রয়ী অপ্রস্তুত হয়ে পড়ল। ওরা কিসের জন্য হাসছে বুঝতে পেরে রক্তিম হয়ে এলো মুখটা। একজন বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।